তার মানে তুই আমার ছেলের জন্য এখানে আসিসনি? কি মতলব তোর? কণ্ঠস্বরটা শুনে পিছনে ঘুরে তাকায় পায়েল। পিছনে ঘুরে দেখে মিসেস নিশি। পায়েল কি করবে কিচ্ছু বুঝতে পারছি না, নিজেকে যথাসম্ভব আটকে রেখে বলে উঠল, খালামনি তুমি এখানে? মিসেস নিশি তুই আমাকে বল, মুখপুরি তুই এখানে কেন? কেন এসেছিস? তুই অন্য কোনো মতলবে এসেছিস? বল। পায়েল আমি বলতে পারবো না। অনুনয়কারী মুখ। মিসেস নিশি ঠাস কর এক আর থাপ্পড় বসিয়ে দিল। মুখপুরি বল, তুই কি মতলবে এসেছিস? আমার অয়নের ক্ষতি করতে এসেছিস তাই না? পায়েলের চোখে পানি টলমল করছে। পায়েল বিশ্বাস করো, আমি অয়নের ক্ষতি করতে আসিনি, শুধু অয়ন আর রিমিকে আলাদা করতেই। ম রস্যই কার শেষ। নিশি বল মুখপুরি তুই কার কথা এইসব করছিস? পায়েল কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেল। মিসেস নিশি অনেকবার পায়েলকে ডাকলেন কিন্তু পায়েলকে আটকাতে পারলেন না। পায়েল জানে না সে কোথায় যাচ্ছে, কিন্তু তার মস্তিষ্ক বলছে তাকে যে করেই হোক অয়ন আর রিমির কাছে পৌঁছাতে হবে। অনেক বড় ভুল করেছে সে রিমি আর অয়নকে বলে সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। এসবের পিছনে মূলেকে তা অয়ন আর রিমিকে বলতেই হবে। লেখিকা জান্নাতুল ফেরদৌসী। রিমি বেচারা অয়ন ভাইয়া পা টিপতে টিপতে কখন যে বেডের কিনারে ঘুমিয়ে পড়েছে তার হুঁশ নেই। না বাবা থাক অনেক টিপেছে আর না জ্বালাই বেচারার বাসর রাতের 12টা বাজাইছি। চোখে হাসির সাথে মুখে দেতো হাসি, চোখে হাসির সাথে মুখে দেতো হাসি, চোখে হাসির সাথে মুখে দেতো হাসি। না হেই বিয়ের সাজটা ছাড়তে হবে কিন। তুই এখানে কি আমার কোনো ড্রেস আছে? যাক দেখি আলমারি খুলে দেখি অনেক শাড়ি। দেখেছ এই অয়ন ভাইয়ার কাণ্ড, আলমারি ভর্তি শাড়ি, একটা ড্রেসও নেই কি আর করার। একটা মেরুন কালারের শাড়ি বের করলাম, ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নাও। রস্যই কার লাম শাড়িটা আমি বেশ পরতে পারি, কাকিমনি আমাকে শিখিয়েছিল, যদি কোনোদিন কাজে লাগে আমারও আজ লেগে গেল। আমি শাড়িটা পরে বারান্দার উদ্দেশ্য রওনা হলাম। লেখিকা জান্নাতুল ফেরদৌসী। রিমি যতদূর দেখছি গাছপালা নিচে হয় ন ভাইয়ার গার্ডসরা পাহারা দিচ্ছে। আন্দাজ করতে পারি এইটা অয়ন ভাইয়ার কোনো ফার্ম হাউস, কিন্তু এই ফার্ম হাউজের কথা তো অয়ন ভাইয়া কোনোদিন বলেনি আমাদের। কবে কিনল? চারপাশে প্রকৃতি দেখতে ব্যস্ত আমি। সত্যিই আল্লাহ মহান, আমার ভালোবাসার মানুষটার সাথেই আমার বিয়েটা হয়ে গেল। যদি আমার আমানের সাথে বিয়েটা হতো তাহলে আমি আমার অয়ন ভাইয়াকে হারিয়ে ফেলতাম। আমানের কথা দিয়ে মনে পড়ে গেল, ডুব দিলাম অতীতে। 1 বছর আগের এক সকালে আকাশতা দিয়ে আনমনে হেঁটে যাচ্ছিলাম। আজকে গাড়ি নেইনি, আজকে ভার্সিটিতে আমার ফার্স্ট ডে। তাও মন খুব খারাপ। অয়ন ভাইয়া আজ আমেরিকা চলে গিয়েছে, তাও 1 বছরের জন্য। সত্যিই আমার খারাপ লাগছে। কেন? আমি তো চাই অয়ন ভাইয়া রে থাকুক, সারাদিন আমাকে জ্বালায়, আমি তো তাই চাই, কিন্তু তাও আমার কষ্ট হচ্ছে। কিন্তু কেন? কেন অয়ন ভাইয়া আমার থেকে দূরে যাওয়াতে আমার কষ্ট লাগছে কেন? এইসব ভেবেই ভার্সিটিতে ঢুকছিলাম, তখনই আমার বেষ্টু তিথি হাজির। তিথি কেবলা মার্কা হাসি দিয়ে বলল, প্লিজ দোস্ত রাগ করিস না, দেখ একটু দেরি হয়ে গেছে তাই তোকে বাসা থেকে ড্রপ করতে পারিনি। আমি শান্ত গলায় বললাম, দূর বাদ দে। তিথি আমার শান্তভাব থেকে অবাক হল। কিরে তুই এত শান্ত কেন? তোর তো রাগ করার কথা। আমি জোরপূর্বক হাসি ফুটিয়ে বললাম, জানিসই তো অয়ন ভাইয়া চলে গিয়েছে। 1 বছরের এই কয়দিন অনেক শান্তিতে থাকবো, তাই অনেক হ্যাপি। এই হ্যাপি মুডে রাগ করতে চাই না। তিথিও হো। আমি আর তিথি ভার্সিটির এর দিকে যাচ্ছিলাম, তখনই কারো সাথে আমার ধাক্কা লাগে। একটুর জন্য আমি পড়িনি, সামনে তাকিয়ে দেখি ফর্সা লম্বা চোখে চশমা এইরকম টাইপের একটা ছেলে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি বেশ রেগে ছেলেটাকে উদ্দেশ্য করে বললাম, ভার্সিটি কি আপনার কেনা? ছেলেটা আমার প্রশ্নে ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, যদি কেনা হয়েও থাকে প্রবলেম কি? আমি রেগে বললাম, চোখ কই থাকে আপনার? মেয়ে মানুষ দেখলেই ধাক্কাতেই ইচ্ছা করে তাই না? ওয়াট? তিথি আমাকে বারবার আটকাতে চাচ্ছে, কিন্তু আমি তো রিমি খান সহজে কাউকে ছাড়ি না। এই দেখুন আমি কে জানেন? আমি জান্নাতুল ফেরদৌসী। রিমি খান আপনার নামে এমন বিচার দিব না। এই ভার্সিটিতে কেমনে থাকেন আমিও দেখব। ওহ লাইক সিরিয়াসলি? রিমি পাখি? আমার এইবার রাগ শক্ত আসমানে। এই কে রিমি পাখি? তুমি আজ থেকে আমার রিমি পাখি জানো? তোমার মতো ধনীলঙ্কাকার অপেক্ষায় আমি এতদিন ছিলাম। তোমাকে প্রথম দেখাইতেই আমি তোমার প্রেমে পড়ে গেছি। আই লাভ ইউ। এই বলে ছেলেটা শীষ বাজাতে বাজাতে চলে যায়। আমি আর তিথি বোকা বনে গেলাম। কি বলে কি লোকটা প্রথম দেখার প্রেম? দাঁড়ি তিথি দোস্ত, তোর ভাগ্য সেই রে। ভার্সিটির ডিরেক্টর প্লাস প্রতিষ্ঠার ছেলে আমান শিকদার তোর প্রেমে পড়ে গেল। বাহ, তাও তুই এত কিছু বললি। আমি পুরাই বেকুব হয়ে গেলাম। এই ছেলেটা এই ভার্সিটির ডিরেক্টর, তাও কিচ্ছু বলল না। সেই দিন ছিল আমানের প্রথম পরিচয়। তারপর থেকে আমান আমাকে প্রতিদিন প্রপোজ করত, আমি প্রতিদিন রিফিউজ করতাম। একদিন আমি বারান্দায় দাঁড়িয়ে গান গাচ্ছিলাম আস্তে আস্তে। আমান বাহ, আমার রিমি পাখি তো অনেক ভালো গান গায়। আমি আমানের কণ্ঠ পেয়ে ভরকে গেলাম। আমার নাম রিমি। রিমি পাখি? আমি পাখির মতো উড়ি? যে রিমি পাখি বলেন? আমান আমার কথা শুনে মুচকি হেসে বলল, আমান সেই যাই বলো, আমি তোমাকেই রিমি পাখি বলে ডাকবই। এই একটা আকার ছড়বান্দা আমার কথা শুনতই না। দিনগুলো ভালোই যাচ্ছিল। হঠাৎ একদিন আমার ফোনে একটা ফোন আসে। রিমি হ্যালো। একটা মেয়ে ভীতু স্বরে বলল, দাঁড়ি আপু আপু আমাদের বাঁচাও, ওই আমান শিকদার আমাদের মেরে ফেলছে। আমি তো সেই অবাক, মানে কি বলতে চাচ্ছ তুমি? মেয়েটি আপু বেশি সময় নেই, আমি তোমাকে একটা অ্যাড্রেস বলছি, তাড়াতাড়ি আসুন, না হলে আমান আমাকে মেরে ফেলবে। মেয়েটা কিছু বলবে তার আগেই গুলির শব্দ পাই। রিমি হ্যালো হ্যালো। মেয়েটা আর কিছু বলল না। আমি অনেক ভয় পেয়ে যাই। পুলিশ নিয়ে আমি সেই ঠিকানায় যাই, একটা পুরনো গুডাউন। আমি
পুলিশ নিয়ে ভিতরে যেয়ে যা দেখে তাতে পুরো বাকরুদ্ধ হয়ে যায়। 5টা মেয়ের মৃতদেহ, তার পাশেই মিশিং গান নিয়ে আমান দাঁড়িয়ে আছে, তার শার্টে রক্তের দাগ। আমান আমার সাথে পুলিশ দেখে অবাক হয়ে যায়, হয়তো আমাকে এখানে এইভাবে আশা করিনি আমান কিছু বলবে, তার আগেই আমি বলে উঠি, আমান আপনি একজন খুনি। আমান দেখো রিমি, তুমি যা দেখছো তা ঠিক না, আমি খুনি না। রিমি একদম মিথ্যে বলবেন না, ওই মেয়েটাও আমাকে আপনার নাম বলেছেন, তার ভয়েস রেকর্ড আছে আমার কাছে। আমান তুমি আমার বিশ্বাস করো প্লিজ। পুলিশ অফিসার আপনাকে বিশ্বাস করার মতো কিছু আছে কি? আপনি আমাদের সাথে চলুন। আর ম্যাডাম, আমাকে উদ্দেশ্য করে আপনি সাক্ষী দিবেন তো? রিমি অবশ্যই একজন খুনিকে তার উপযুক্ত শাস্তি পেতেই হবে। আমানের দিকে তাকিয়ে আমান আমার দিকে অসহায়ের দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি আমাকে অবিশ্বাস করছো? তোমার মনে হয় আমি এই কাজ করতে পারি? কেন জানি আমার মন সাই দিচ্ছিল না, কিন্তু যা শুনলাম যা দেখলাম তা অবিশ্বাস করি কিভাবে। অফিসার আমানকে এরেস্ট করে, আমানের মন বলছিল তার রিমি পাখি ঠিক আসব এ কার, কিন্তু আমানকে ভুল প্রমাণ করে দিয়ে রিমি তার বিপক্ষে সাক্ষী দিয়েছে। মিজান সাহেব রিমিকে অনেক বুঝানোর চেষ্টা করেছে, কিন্তু রিমি তার স্বীকারোক্তি ফিরত নেয়নি। সেদিন আমানের চোখে আমার জন্য ভালোবাসা না তীব্র ঘৃণ। আকার আমান জেলে যাওয়ার আগেই একটা কথাই বলেছিল, কোনো জেলেই আমান শিকদারকে ফিরত আনতে পারবে না। শুধু একটা কথা শুনে রেখো রিমি খান, আমি ফিরব আর তুমি শেষ হবে। বাঁকা হেসে হঠাৎ কারো স্পর্শ এ অতীত থেকে বেরিয়ে কেউ আমাকে জড়িয়ে আমার ঘাড়ে গভীরভাবে চুমু খায়, আমি কেঁপে উঠি। হঠাৎ কারো স্পর্শে অতীত থেকে বেরিয়ে আসি, কেউ আমাকে জড়িয়ে আমার ঘাড়ে গভীরভাবে চুমু খায়, আমি কেঁপে উঠি। বুঝতে বাকি রইল না ব্যক্তিটি অয়ন ভাইয়া। অয়ন ভাইয়ার হাত আমার শাড়ি বেদ করে পেটে চলে গেল, আমি পুরোই বরফ হয়ে গেলাম। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠি, ন ভাইয়া ছাড়ো। অয়ন ভাইয়া ঘোরলাগা কণ্ঠে বলে উঠল, হুসস দেখ, সারারাত পা টিপিয়েছিস, বাসর রাত পা অঞ্চার করেছিস, এখন আর বাধা দিস না। লেখিকা জান্নাতুল ফেরদৌসী রিমি। আমাকে ছাড়ো প্লিজ, অনুরোধ সুরে অয়ন ভাইয়া নিজের ঠোঁট দিয়ে আমার গাল স্লাইড করতে করতে বললেন, আমি কি ইচ্ছা করে আসি তোরই তো দোষ? আমি তুই এইভাবে শাড়ি পরে আমাকে পাগল করবি, আমার রোমাঞ্চে বাধাও দিবি? নিজেকে কন্ট্রোল করতে পারি না তো। ঘোর লাগা কণ্ঠে আমি এইবার প্রচণ্ড রেগে গেলাম। ব্যাটা বলে কি নিজে আলমারিতে শুধু শাড়ি দিয়ে ভরে রাখছে? আমি কি করতাম? অন্য কোনো ড্রেসও না যে পরব, তাই বাধ্য হয়ে শাড়ি পরতে হলো। আমি রেগে বললাম, সরুন তো, আপনার জন্যই শাড়ি পরতে বাধ্য হয়েছি, অন্য কোনো ড্রেসও নাই। এই আপনি ইচ্ছা করে করছেন না? অয়ন ভাইয়া বাঁকা হেসে বললেন, হ্যাঁ বউ, তোকে শাড়িতে যা হট লাগে না? আমি তাড়াতাড়ি অয়ন ভাইয়ার মুখে হাত দিলাম। ছি, আপনি চুপ করুন, অসভ্য একটা, লজ্জা করে না? অয়ন ভাইয়া আমার হাতে একটা কিস করল, আমি তাড়াতাড়ি হাত সরিয়ে নিলাম। আপনি একটা লুচু। অয়ন ভাইয়া মুচকি হেসে বললেন, বউয়ের কাছে লুচু অসভ্য হতে আমার কোনো প্রবলেম নেই। জিভ বার করে কাটা ও চোখ মারা মুখ। এই লোকটাকে যতই কিছু বলি এই লোকটা শুধরাবে না। আমি রেগে বলে উঠে, আপনাকে বলা না বলা একই কথা, বিরক্ত মুখ। এই বলে আমি ঘরের বাইরে যেতেই অয়ন ভাইয়া বলে উঠল, কই যাস? আমি একটু বাড়িটা ঘুরে দেখব। ঠিক আছে, তুই ঘুরে দেখ, আমার অফিসের কিছু কাজ সেরে ফেলি। আমি মুচকি হাসি দিয়ে নিচে নামলাম। বেশ বড় বাড়িটা, অনেক সুন্দর। এমা, আমি এইটা কি দেখছি? এ কার ঘলা? অফিস শেষ করে বাড়ির উদ্দেশ্য রওনা হবে, হাতে তার কিছু ফাইল। সে একজন বড় পদের সাংবাদিক, তার সাহসিকতার জন্য আজ তার এই অবস্থা। সে তার নিজস্ব গাড়ি নিয়ে বেরিয়ে গেল। হাতের ফাইলে বড় বড় অক্ষরে লেখা, আমান শিকদার। অনেক দিন ধরে এই ফাইলটা নিয়ে কাজ করছে মেঘলা। চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল আমানকে। আজ তার বড্ড মনে পড়ছে। আজ আমান থাকলে কত খুশি না হতো তার ছোট্ট মেঘ, আজ কত বড় সাংবাদিক। আচ্ছা, আমানের কি তার কথা মনে পড়ে না? সেই একজনের জন্য অভিমান করে আমান দেশ ছেড়ে চলে গিয়েছিল। আমান কি আর ফেরিনি? মেঘলার মন বলছে, আমান আর অভিমান করে ফিরে আই একবারটি। আয় দেখ তোর মেঘ সকল প্রমাণ জোগাড় করেছে, তার আমান খুনি না, কিছু মানুষের ভুল আকার রোনা হয়েছিল তার, সেইটা মেঘ প্রমাণ করে দিবে। শুধু আমানের অপেক্ষা। আচ্ছা, সে কি কোনোদিন তার মেঘকে বুঝবে না? তার কাছে তো রিমি সব কিছু ছিল, তার মেঘকে সে হয়তো কোনোদিন বুঝবে না। না বুঝুক, কিন্তু তাও একবার ফিরে আসো। রস্য ও কার্ক মেঘের যে তাকে নির্দোষ প্রমাণ করতে হবে। এইসব ভাবতে ভাবতেই মেঘলার গাড়ি হঠাৎ ব্রেক করে। এইভাবে ব্রেক করাতে মেঘলা বেশ বিচলিত হয়। সে ড্রাইভারকে প্রশ্ন করে, কি হলো কাকা, ব্রেক করলেন কেন? কোন একটা মেয়ে হঠাৎ গাড়ির সামনে এসে পড়ল। মেঘলা অবাক হয়ে পড়ল। সে কি? মেঘলা তাড়াতাড়ি করে বের হলো। বের হয়ে দেখল একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। ড্রাইভার কাকা সময়মতো ব্রেক না দিলে হয়তো বড় কোনো বিপদ হতো। মেঘলা মেয়েটার কাছে গেল, মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। মেঘলা তাড়াতাড়ি ড্রাইভারকে ডাক দিল, তারপর তার সাহায্য এই হসপিটালে নিয়ে গেল। হসপিটালে ডক্টর মেয়েটিকে চেক আপ করার পর বাইরে এসে বলল, এখন উনি ঠিক আছে, আসলে বেশি টেনশন আর প্রেশারের ফলে অজ্ঞান হয়ে গিয়েছিল। মেঘলা, আমি কি পেশেন্টের সাথে দেখা করতে পারি? ডক্টর, অবশ্যই। পায়েল আস্তে আস্তে করে চোখ মিলে তাকালো, নিজেকে হসপিটালে আবিষ্কার করল। রাস্তায় দৌড়াতে দৌড়াতে হঠাৎ আকার গাড়ির কাছে চলে আসে। তারপর আর কিছুই মনে নেই। পাশেই একটা ভদ্রঘরের মিষ্টি মেয়েকে দেখল। পায়েল উত্তেজিত হয়ে বলল, আমি এখানে কেন? প্লিজ আপনি উত্তেজিত হবেন না। আমি এখানে কিভাবে? আপনি আমার গাড়ির কাছে। সে অজ্ঞান হয়েছিলেন, তাই আপনাকে আমি হসপিটালে নিয়ে আসলাম। পায়েল উত্তেজিত কণ্ঠে বলে উঠল,
না না, আমার এখানে থাকলে চলবে না, আমাকে যে করে হোক রিমি আমান অয়ন ওদের কাছে পৌঁছাতে হবে, অনেক বড় গেম প্লেন হচ্ছে, সেইটা সবাইকে ফাঁস করতে হবে। রিমি আর আমানের কথা শুনে মেঘলার বুকটা ধুক করে উঠল। এই মেয়েটা কি কোনোভাবে রিমি আর আমানের সাথে জড়িত? গেম প্লেন? হ্যাঁ, গেল প্লেন, আমাকে রিমি আমান অয়ন ওদের কাছে পৌঁছাতে হবে। আচ্ছা আচ্ছা জানেন, কিন্তু আপনি একটু শান্ত হন, আপনি অসুসহ লেখিকা জান্নাতুল ফেরদৌসী রিমি। আপনি বুঝতে পারছেন না, অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে আমান রিমি আর অয়নের বিরুদ্ধে। মেঘলা পায়েলকে সান্ত্বনা দিয়ে বলে। আপনি শান্ত হন, আমি আমার যথাসম্ভব সাহায্য করব, আমি একজন সাংবাদিক। আচ্ছা, আপনি কি রিমি খান আর আমান শিকদারের কথা বলছেন? হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে ওদের চিনেন? চিনি তা না হয় পরে বলবো, আমাদের যথাসম্ভব রিমিদের কাছে পৌঁছাতে হবে। আচ্ছা, আপনি কি এখন রিমির বর্তমান ঠিকানা বলতে পারবেন? সে হয়তো পারবো না, কিন্তু হ্যারিক রিমির চাচাতো ভাইও জানলেও জানতে পারে। তাহলে আমাদের সময় নষ্ট করলে চলবে না, আমাদের যথাসম্ভব বেরিয়ে পড়তে হবে। জি। আমি নিচে এসে দেখি সব সার্ভেন্টসরা অজ্ঞান, এমা গার্ডসরাও অজ্ঞান। এইসব কি হচ্ছে? অয়ন ল্যাপটপে বসে কাজ করছিল, হঠাৎ সে আহহ করে চিৎকার দিয়ে উঠে, সে মাথায় কিছু ভারী জিনিসের আঘাত অনুভব করে। অয়ন ভাইয়ার চিৎকার শুনে তাড়াতাড়ি করে উপরের রুমে যাই, আর যা দেখি তাতে পুরোই স্তব্ধ হয়ে যাই। আমি জোরে চিৎকার বলে উঠি, অয়ননন ভাইয়া!